আমরা গত ক্লাসে সাধারণত আমরা ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে বলছিলাম যে কোন মোডটা বেশি উপযোগী ছাত্র এবং শিক্ষকের ক্লাস নেওয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। এর বাইরে আরো কিছু মোড আছে, একটু আমরা এটা দেখি। আরো কিছু প্রকারভেদ আছে যেগুলো তোমাদের ওইদিন দেখানো হয়নি, আমরা এটা একটু দেখি। দেখো যে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ এখানে বলছি প্রাপকের, খেয়াল করো একটু, প্রাপকের সংখ্যা এবং প্রাপ্তি অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। আমরা বলছি যে কতজন প্রাপক থাকবে এবং কার কার এইটা অ্যাকসেপ্ট করা মানে কারা কারা রিসিভার হবে, এবং আমরা কাদেরকে পাঠাতে পারবো বা কার এই ডাটাটা নেওয়ার অধিকার থাকবে, সেইটার উপর ভিত্তি করে আমরা আরো কয়েকটা প্রকারভেদ এখানে নিয়ে আসছি। নাম্বার 1 দেখো, ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, অর্থাৎ একজন তথ্য দিবে, একজন শুধু গ্রহণ করবে। বাট এখানে দেখো আমরা 5টা ইউজারের কথা লেখা আছে। দেখো এখানে 5জন রিসিভার আছে, সরি 1 2 3 4 5টা রিসিভার আছে, বাট যে কোনো একজন ডাটাটা নিবে। এখান থেকে যে ডাটাটা পাঠাবে এই 5 জনের মধ্যে যে কোনো একজন সেটা রিসিভ করবে। অনেকটা মোবাইল কমিউনিকেশনটাই ধরা হয় ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা। এনিকাস্টটা একটু খেয়াল করো। দেখো এনিকাস্ট হচ্ছে, এখানে দেখো 5জন রিসিভারই আছে, মানে 5জন প্রাপক নিতে পারবে তুমি যে তথ্যটা পাঠাচ্ছ, বাট যে কোনো একজন এটা গ্রহণ করবে, যেটাকে বলা হয় ওয়ান টু ক্লোজেস্ট অফ মেনি। মানে এই 5 জনের মধ্যে যে সবচেয়ে কাছে থাকবে সেই এই এস থেকে যে ডাটাটা যাবে সেই শুধু গ্রহণ করতে পারবে। এটার আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি। যেমন তোমরা উবারের কল করো, দেখবা উবার মানে উবারের গাড়িতে যে চড়ো, উবারে তোমরা একটা রিকোয়েস্ট পাঠাইলা। ধরো মোহাম্মদপুরে আসো, তোমরা তাজমহল রোডে আসো, তো তাজমহল রোডে থেকে তোমরা যাবা হচ্ছে ধরো ধানমন্ডির দিকে বা গুলশানের দিকে, তো তোমরা একটা রিকোয়েস্ট পাঠাইলা। এই তাজমহল রোডের আশেপাশে যে কয়েকটা গাড়ি আছে, ওই সব গাড়ি তো তোমাদের রিকোয়েস্টটা ধরবে না। যে কোনো একজন তোমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তোমাকে ফোন দিবে যে ভাই কোথায় কোথায় আছেন, আমি আসবো। এই যে একজন, অনেকেই কিন্তু থাকবে, বাট যে কোনো একজন ধরবে। কে যে ধরবে এইটা কিন্তু তুমি শিওরলি বলতে পারছো না যে স্যার অমৌখিক এই আমার রিকোয়েস্টটা একসেপ্ট করবে, সেটা কিন্তু বলতে পারছো না। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় যে রিকোয়েস্ট একজন পাঠাবে এবং অনেক রিসিভার থাকবে, অনেক প্রাপক ওয়েট করবে ওই তথ্যটা নেওয়ার জন্য, মানে ওই কলটা রিসিভ করার জন্য। বাট যে কোনো একজন, যে সবচেয়ে তোমার ক্লোজেস্ট, তোমার কাছ থেকে সবচেয়ে যে কাছে ডিস্টেন্সে থাকবে, সে ওই ফোনটা রিসিভ করবে বা ওই মানে তোমার ওই রিকোয়েস্টটা সে রিসিভ করবে। এটাকে বলা হচ্ছে এনিকাস্ট। অনেকগুলো ইউজার থাকবে, অনেকগুলো রিসিভার থাকবে, বাট একজন, যে কোনো একজন সেটা অ্যাকসেপ্ট করবে। এরপরে আছে দেখো মাল্টিকাস্ট, ওয়ান টু মেনি। এই মাল্টিকাস্ট সিস্টেমটা কিরকম? ধরো তুমি এখান থেকে কোনো তথ্য পাঠাচ্ছ তোমার সার্ভার থেকে, ধরো তোমার এন্ড থেকে একটা তথ্য পাঠাচ্ছ, তোমার সাথে আরো 5জন রিসিভার আছে, বা 5জন বা 10জন রিসিভার আছে, বা তারও বেশি প্রাপকের সংখ্যা থাকতে পারে। বাট তুমি মনে করছো যে আমি এই মুহূর্তে যে কোনো এই 10 জনের মধ্যে যে কোনো 3জনের বা 5জনের সাথে তুমি কথা বলতে যাচ্ছ। তুমি সিলেক্ট করে দিচ্ছ যে কতজন রিসিভার এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি। তার মানে তোমার এন্ড থেকে তুমি সিলেক্ট করে দিতে যাচ্ছ, সেটা একের অধিক। হ্যাঁ, একের অধিক হতে হবে। তো 10জন রিসিভার আছে, তুমি তোমার ইচ্ছা মতো 3জনের সাথে তুমি এখন মিটিং করবে। প্রয়োজন হইতেই পারে, সবার সাথে তো মিটিং করার দরকার হয়। তো ওই 3জনকে যে তুমি তথ্যটা পাঠাচ্ছ, এইটাকে আমরা বলছি ওয়ান টু মেনি, যেটাকে আমরা মাল্টিকাস্ট মোডের কথা বলছি। মাল্টিকাস্ট মোড অর্থাৎ মাল্টিকাস্ট মোড, একজন পাঠাবে, অনেকেই সেই জায়গায় প্রাপক থাকবে আর কি, রিসিভার থাকবে। তো এইটা হলো মাল্টিকাস্ট মোড। নাম্বার 4 দেখো, ব্রডকাস্ট মোড, ওয়ান টু অল ব্রডকাস্টিং। আমরা বলি না যে আমাদের এই ব্রডকাস্টিং হচ্ছে অনেকটা টিভি, মানে টেলিভিশন, রেডিও, এইসব চ্যানেল, একটা জায়গায় খেলা হচ্ছে, তো সবাই ওই খেলাটা দেখতেছে, তাই না? একটা এনটিভিতে খবর প্রচারিত হচ্ছে, সবাই ওই খবরটা শুনতেছে। তার মানে কি, এক জায়গা থেকেই কিন্তু ওই চ্যানেলের প্রোগ্রাম গুলো তো দেওয়া হচ্ছে, বাট ম্যাস পিপল সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, যেখানে যেখানে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে, যে যে টেলিভিশনে বা যে ডিশ লাইন গুলোতে, সেখানেই তুমি এই তথ্যগুলো, মানে এই তথ্যগুলো পাবা এবং ওই খবরটা বা খেলা দেখতে পারবা ওই চ্যানেলে।
এইটাকে বলা হয় ব্রডকাস্ট মোড, যেটাকে আমরা ব্রডকাস্টিং বলি, তাই না? এটাকে আমরা কি মোড বলছি? ব্রডকাস্ট মোড। তার মানে আমরা চারটা মোড নিয়ে এখানে কথা বললাম। একটা জাস্ট ওয়ান টু ওয়ান, একজন রিসিভারই শুধু সেটা রিসিভ করতে পারবে, লাইক মোবাইল ফোন, এটা ইউনিকাস্ট মোড। এনিকাস্ট, অনেক রিসিভার থাকবে, বাট সবচেয়ে ক্লোজেস্ট, যে সবচেয়ে কাছে থাকবে সে তোমার রিকোয়েস্টটা রিসিভ করবে, লাইক উবার বা যে কোনো ধরনের এই ধরনের কমিউনিকেশন। আর নাম্বার 3 মাল্টিকাস্ট, অনেকগুলো রিসিভার থাকবে, জাস্ট সবাইকে না দিয়ে সে সিলেক্টেড কিছু রিসিভারকে সে কানেক্ট করবে, এটাকে মাল্টিকাস্ট মোড বলা হয়। আর নাম্বার 4 ব্রডকাস্ট, হ্যাঁ, এক জায়গা থেকে কোনো কিছু প্রচারিত হবে, সবাই সেটা দেখতে পাবে। এইটা হচ্ছে প্রাপকের সংখ্যা এবং প্রাপ্তির অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড, ঠিক আছে? এই ট্রান্সমিশন মোড তাহলে আমরা প্রথমে পড়লাম 3 ধরনের। নাম্বার 1 সিমপ্লেক্স, নাম্বার 2 আপ ডুপ্লেক্স, নাম্বার 3 হচ্ছে ফুল ডুপ্লেক্স। এরপরে আসলো এই চারটা। এইগুলোর একটু বিস্তারিত আমি কথা বললাম, তোমরা একটু দেখবা, ঠিক আছে? এরপরে দেখো যে টপিকসটা আছে, যেটার নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন মাধ্যম। ডাটা কমিউনিকেশন মাধ্যমটা হচ্ছে যে আমি কিসের মাধ্যমে কি ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যটা পাঠাবো, ঠিক আছে? তো এইটাকে আমরা ডাটা কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম বলে থাকি। তো ডাটা কমিউনিকেশন মাধ্যমটা সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তার যুক্ত আর একটা হচ্ছে তার বিহীন, ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। হ্যাঁ, একটা হচ্ছে তার যুক্ত আর একটাকে কি বলছি আমরা? তার বিহীন। এই তার যুক্তের মধ্যে কিছু মিডিয়া আছে যেটাকে আমরা বলছি টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, কোএক্সিয়াল কেবল। এই তিনটা কেবলের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারের মাধ্যমে আমরা মানে লাইন গুলো নিয়ে থাকি, এটা হচ্ছে তৈরি করতে পারি, ঠিক আছে? বেশি অপটিক্যাল, তোমরা নাম শুনছো অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আমরা নেট নিয়ে আসি, এবং মাঝে মাঝে এটা নষ্ট হয়ে গেলে আমাদের নেট ডিস্টার্ব দেয়। কিছুদিন আগে ঈদের 2-3 দিন পরে, হ্যাঁ, ঈদের কয়েকদিন পরে তোমরা মনে হয় শুনছিলা যে অপটিক্যাল ফাইবারটা কেটে গেছে সমুদ্রের নিচে, এটা আবার ঠিক করতে পারছে না, এই কারণে আমাদের নেট কানেকশন স্লো বা নেট কানেকশন ভালো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো টুইস্টেড পেয়ার কেবলও এরকম, কোএক্সিয়াল কেবল, এই কেবলের মাধ্যমে আমরা নেটটা নিতে পারি, ইন্টারনেট কানেকশন নিতে পারি। আর ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার মধ্যে দেখো তার বিহীন যেগুলোর কথা বলছি, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা রেডিও ওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। এটা একটু তুলে নিতে পারো, একটা মিনিট এইটা একটু জাস্ট তুলো, হ্যাঁ, এটা তুলো, এক মিনিট একটু তুলে ফেলো। তো ডাটা ট্রান্সমিশন মিডিয়াটা আমরা টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল এবং কোএক্সিয়াল কেবল, এই যে তিনটা কেবলের কথা বলছি, এই তিনটা কেবলের বৈশিষ্ট্য, তিনটা কেবলের চিত্র, এইগুলো একটু পড়তে হবে, মানে এগুলো একটু বাসায় তোমরা একটু দেখবা এই বৈশিষ্ট্যগুলো কি কি আছে। হ্যাঁ, একটু মন মানে ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট এই টপিকস গুলো, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তো কোএক্সিয়াল কেবলটাও দেখবা, এটা বেশ ইম্পর্টেন্ট। দুইটি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী বা অন্তরক পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে এই কেবল তৈরি করা হয়। ভেতরের পরিবাহী তারকে আচ্ছাদিত করার জন্য ও বাইরে পরিবাহী তার থেকে পৃথক করার জন্য এদের মাঝখানে অপরিবাহী বা অন্তরক পদার্থ থাকে। বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। এই টাইপের আমাদের কিছু ফিগার আছে, সেই ফিগার গুলো একটু জাস্ট একটু মনে রাখবা, এগুলো দরকার আছে। টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে এরকম একটা ফিগার আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। খুব ভালোভাবে একটু অপটিক্যাল ফাইবার কেবলটা দিয়ে পড়ার চেষ্টা করবো। অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী যা তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক অন্তরক বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, এক ধরনের আঁশ বা ফাইবার যা আলো নিবন্ধনকরণ ও পরিবহনে সক্ষম, ঠিক আছে? এরকম বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। অপটিক্যাল ফাইবারের আবার তিনটি অংশ থাকে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট। এই কোর, ক্লাডিং, জ্যাকেট কোথায় থাকে, কি অবস্থায় থাকে, এর কিছু বৈশিষ্ট্য আছে। আমি অপটিক্যাল ফাইবার কিছু বৈশিষ্ট্য একটু পড়ি। দেখো, এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে।
হ্যাঁ, এটা আলো বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করতে পারে। এতে আলোকের পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা উৎস থেকে গন্তব্যে গমন করে। মানে এই যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে এটা উৎস থেকে সেন্টার থেকে রিসিভারে ডাটাটা যায়। এতে গিগাবাইট রেঞ্জ বা তার বেশি গতিতে ডাটা চলাচল করতে পারে। বুঝতে পারছো? এটা গিগাবাইট রেঞ্জেরও বেশি গতিতে ডাটা চলাচল করতে পারে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক্যাল কেবল অধিক ব্যবহৃত হয়। একটা নেটওয়ার্ক যখন তৈরি করি তার ব্যাকবোন মানে মেইন কেবলটাই তোমার ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে তৈরি করে। তো এগুলো একটু ভালোভাবে একটু পড়াটা খুব জরুরি, ঠিক আছে? আর তারবিহীন যে মাধ্যমের কথা বললাম, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, ইনফ্রারেড, এর সাথে আরো অনেক কিছু আছে, আমি আলোচনা করব। হ্যাঁ, তো এই মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড, হ্যাঁ, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ দেখো এখানে মাইক্রোওয়েভ নিয়ে বেশ কিছু কথাবার্তা আমি বলতে পারি। মাইক্রোওয়েভ বলতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড মাইক্রোওয়েভ নামে পরিচিত। কার্যত মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা সেকেন্ডে প্রায় 1 গিগা বা তার চেয়ে বেশি কম্পন বিশিষ্ট। সেকেন্ডে 1 গিগা বা তার চেয়ে বেশি কম্পন বিশিষ্ট হতে পারে। মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে ডাটা স্থানান্তর, অর্থাৎ কম্পিউটারে প্রদত্ত ডাটা, কথা এবং ছবি ইত্যাদি স্থানান্তর করা সম্ভব। রেডিও ওয়েভটা একটু দেখি, এটা 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে সীমিত। বুঝতে পারছো? এটা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটা মাইক্রোওয়েভের চেয়ে একটু লো গিগাহার্টজ। এটা রেডিও ওয়েভটা হচ্ছে মাইক্রোওয়েভের সাথে। এটা সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ রেডিও ওয়েভের ব্যবহার দেখা যায়। রেডিও ওয়েভ সহজে তৈরি করা যায়, যা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকেও ভেদ করতে পারে। এই কারণে যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকি। ঠিক আছে? আর এর বাইরেও বেশ কিছু টপিকস আছে। ইনফ্রারেড আছে। ইনফ্রারেড তোমরা জানো, আগে ইনফ্রারেড যে আমরা এক মোবাইল থেকে আর এক মোবাইলে ছবি, যে গান, এত বড় ডাটা নেওয়া যাইতো না, ছবি টবি নিতে পারতো না। তো এর বাইরে দেখো স্যাটেলাইটটাও তোমাদের একটু জানতে হবে। স্যাটেলাইট তোমরা বাই দিস টাইম জানো, কোএক্সাল কেবল বা রিলে স্টেশনের মধ্যে দিয়ে টিভি সম্প্রচার সম্ভব হলেও দূরবর্তী কোনো স্থানের খবর সংগ্রহ করা সম্ভব হতো না। এই কারণেই 1950-এর দশকে কৃত্রিম উপগ্রহের উদ্ভব হয়। হ্যাঁ, প্রথম দিকে স্যাটেলাইট গুলো লো অরবিটে স্থাপন করা হতো। এগুলো পৃথিবী পরিবহনের যেমন অধিক সময় নিত, তেমনি পৃথিবীর কম অংশই ক্যাপচার করতে পারতো। আগে এটা অনেক আমাদের আগে যে স্যাটেলাইট গুলো ছিল সেটা ক্যাপাসিটিটা ছিল অনেক লো। এই কারণেই এটা পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ মানে পরিভ্রমণে অনেক সময় নিয়ে ফেলতো, যার ফলে পৃথিবীর ম্যাক্সিমাম অংশই এটা ক্যাপচার করতে পারতো না। এই সমস্যা 1960-এর পরে এটা হচ্ছে দূরীভূত হয়েছে। তখন এটা 22,000 মাইল দূরে, হ্যাঁ, এই স্যাটেলাইট স্থাপন করা হয়। এটি পৃথিবীর গতির সমান গতিতে পরিভ্রমণ মানে চারিপাশে ঘুরতে পারে। পৃথিবীর সমান গতি, পৃথিবীর গতির সমান গতিতে, পৃথিবী যেভাবে ঘোরে এই সমান গতিতে তোমার এটা পরিভ্রমণ করতে পারে। প্রতিটি স্যাটেলাইটের বেসিক উপাদানগুলো হলো প্রাপক এবং রিসিভার অ্যান্টিনা, প্রেরক এবং ট্রান্সমিটার অ্যান্টিনা। এবং এই ইলেকট্রিক্যাল যন্ত্রগুলো চলাচলের জন্য প্রয়োজন পাওয়ার, যা সোলার প্যানেলের মাধ্যমে জেনারেট করা হয় আর কি। মানে এই যে রিসিভার তোমার, তারপরে ওইদিকে সেন্ডার, এই সবগুলোর যে সিস্টেমটা আমরা ব্যবহার করি, সেই সিস্টেমটার জন্য যে পাওয়ার, সেটা সোলার প্যানেলের সাহায্যে সেই পাওয়ারটা সে জেনারেট করে। ঠিক আছে? মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থার প্রধান অসুবিধা হলো ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই অসুবিধা দূর হচ্ছে। কৃত্রিম উপগ্রহের ফলে অনেক কিছু সম্ভব হয়েছে। তোমরা জানো যে আমাদের দেশেও কিন্তু একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, যদিও এই মুহূর্তে ইন্টারনেটের কাজগুলো আমরা করতে পারি না। টিভি সম্প্রচারের ক্ষেত্রে এইসব, এই আমাদের স্যাটেলাইটটা এখনো ব্যবহার হচ্ছে, আস্তে আস্তে হবে, আমরা আর একটু আপডেটেড হবে আস্তে আস্তে। তো এই স্যাটেলাইটের ব্যবহার হচ্ছে, আমি স্যাটেলাইটের কিছু ব্যবহার বলি। টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয়। এটা এখন বর্তমানে আমাদের যে স্যাটেলাইটটা আছে এই কাজে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। প্রতিরক্ষা বিভাগে খবরাখবর মানে ডিফেন্স মিনিস্ট্রি এই স্যাটেলাইট থেকে অনেক তথ্য পেয়ে থাকে। বাইরের দেশের ম্যাক্সিমাম স্যাটেলাইট গুলো এই ডিফেন্সের কাজে বিশাল আকারে ব্যবহার করে। ঠিক আছে? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে হয়, আবহাওয়ার অবস্থা, সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের ক্ষেত্রে স্যাটেলাইট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে? তো এইটা একটু পড়তে হবে, এগুলো তোমাদের জ্ঞানমূলক তথ্য ম্যাক্সিমামই। হ্যাঁ, জ্ঞানমূলক তথ্যগুলো একটু নলেজে আনতে হবে বাবা। ঠিক আছে? তো ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার মধ্যে আরো বেশ কিছু আছে। দেখো, কমিউনিকেশন সিস্টেমের মধ্যে দেখো, ওয়্যারলেস স্ট্যান্ডার্ড কভারেজ এরিয়া বলতে আমরা
এখানে আরো বেশ কিছু নিয়ে আসছি দেখো। প্রথমে লেখা আছে ব্লুটুথ, তারপরে লেখা আছে ওয়াইফাই, তারপরে লেখা আছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া। তোমরা ওয়াইফাই বাসায় ব্যবহার করো, ওয়াইম্যাক্সও ব্যবহার করছো একটা মডেমের মাধ্যমে। ব্লুটুথ প্রত্যেকটা মোবাইল ফোনে আছে, এইটা সম্পর্কে তোমরা জানো কিনা জানি না। এখানে আমি কিছু কথা একটু বলি, তুমি দেখো এই যে ব্লুটুথ যেটার কথা বলছি, এটা হচ্ছে তারবিন একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং এটা IEEE 802.15। হ্যাঁ, এই IEEE থেকে IEEE স্ট্যান্ডার্ড একটা কমিউনিকেশন মিডিয়া, এটার আইডিটা হচ্ছে 802.15। ঠিক আছে, রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদান করা যায়। এই যে IEEE 802.15 ব্লুটুথ, এই ব্লুটুথটা সাধারণত রেডিও ওয়েভ ইউজ করে আমরা অল্প দূরত্বের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারি। ঠিক আছে, এটার দূরত্বটা কতটুকু হতে পারে? এটা সাধারণত 1 থেকে 100 মিটারের মধ্যে হতে পারে। ঠিক আছে, এটা ফিউ মিটারস বলছি আমি এখানে, বাট এটা 1 থেকে 100 মিটারের মধ্যে হতে পারে। বর্তমানে ল্যাপটপ, তোমার ট্যাব, স্মার্টফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন আকারে থাকে কিন্তু। ঠিক আছে, দেখবা যে তোমার স্মার্টফোনের মধ্যে দেখবা ব্লুটুথের একটা সিম্বল আছে, সিম্বলটা দেখালে ভালো হতো, তোমরা তো দেখোই। ওই ব্লুটুথ এগুলো সব বিল্ট ইন আকারে, বিল্ডিং মানে ওর মধ্যে অটোমেটিক্যালি থাকে। এছাড়াও আমরা কিছু ইউএসবি ব্লুটুথও কিনতে পাই, যেগুলো কম্পিউটারে ব্লুটুথ সক্রিয় করা হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমরা জানছো এই ব্লুটুথ ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসের সংযোগ দেওয়া যায়। ঠিক আছে, এটি আমরা যে রেডিও ব্যবহার করি সেটা হচ্ছে 2400 মেগা হার্টস থেকে 2483.5 মেগা হার্টস ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। ঠিক আছে, তো এই ব্লুটুথ সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্লুটুথের সুবিধা কি অসুবিধা কি, আমি তো একটা সুবিধা বলতে পারি। স্বল্প পরিসরের যোগাযোগের জন্য এটা খুবই উৎকৃষ্ট মানের। হ্যাঁ, পৃথিবীর সকল ব্লুটুথ ডিভাইস একই স্ট্যান্ডার্ড অনুসরণ করা, এটি সকল ব্লুটুথ ডিভাইসের জন্য ব্যবহারযোগ্য। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, ডিভাইস সংযুক্ত করার সাথে সাথেই কাজ করে, বিদ্যুৎ খরচ খুবই কম, ডিভাইসগুলো যোগাযোগ রেখায় কোনো বাধা থাকলে কোনো অসুবিধা হয় না। মানে মোটামুটি এটা বেশ খুবই ইউজেবল, যদিও এই টেকনোলজি এখন আবার একটু ব্যাকডেটেড হয়ে গেছে। এখন আমরা এটা খুব কম ব্যবহার করি অন্য টেকনোলজি আসার পরে। তো যাই হোক, আমরা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ, এইসব কম্পিউটারে বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য আমরা ব্লুটুথ ব্যবহার করে থাকি। হ্যাঁ, এইটা গেল ব্লুটুথ। তার মানে ব্লুটুথ সম্পর্কে তোমরা পড়বা, ব্লুটুথ হচ্ছে IEEE 802.15 স্ট্যান্ডার্ড, এটা 1 থেকে 100 মিটারের মধ্যে কাভারেজ এরিয়া হচ্ছে 1 থেকে 100 মিটার, এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থাকে, এটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া। এরপর একটা দেখো ওয়াইফাই। ওয়াইফাইটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা ওয়াইফাই যে এরিয়া নেটওয়ার্কের মধ্যে ধরতে পারি সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা IEEE 802.11 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই ওয়াইফাই ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। ওয়্যারলেস ফিডালিটি এটা একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে। এটাও কিন্তু একটা রেডিও ওয়েভ ব্যবহার করে, যে হচ্ছে ওয়েবটা ব্যবহার করে এটা, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। এটা হচ্ছে কম্পিউটার এক ধরনের নেটওয়ার্ক যেটা ডাটা আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। এই ওয়াইফাই এর অনেক সুবিধা আছে। তোমরা বাসায় সবাই ওয়াইফাই ব্যবহার, এটা মোটামুটি পরিচিত একটা টপিকস তোমাদের কাছে। তো ওয়াইফাই এর আহ, বেশ কিছু তোমার হচ্ছে সুবিধা, যেটা তুমি ধরো আহ, কি ব্যাপার হয়, তোমরা বাসায় ব্রডব্যান্ড লাইন নিয়েছো, ব্রডব্যান্ড লাইনটা নেওয়ার ফলে তুমি একটা রাউটার নিয়ে সে রাউটারের সাথে লাইনটা দিয়ে তুমি একটা কনফিগারেশন তোমার আইপি অ্যাড্রেসের সাথে মিলিয়ে আমরা একটা ওয়াইফাই কনফিগার করি, যার ফলে তোমার বাসাটার যদি শুধু ব্রডব্যান্ড ওই লাইনটার জাস্ট ওই কেবলটাই যদি তুমি ইউজ করতে, তাহলে শুধু একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপেই তুমি নেট লাইনটা নিতে পারতো। বাট ওয়াইফাই কনফিগার করার ফলে দেখা যাচ্ছে তোমার পুরো বাসাটাতে যদি আরো 4-5টা ডিভাইস থাকে, স্মার্টফোন বা আরো 2টা ল্যাপটপ তুমি চালাতে পারো চাও, তাহলে সবাই কিন্তু নেট লাইনটা নিতে পারছে। এটা একটা বিশাল সুবিধা। ঠিক আছে, তো এটা তুলনামূলক সস্তা, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঐতিহাসিক ভবন ইত্যাদি জায়গা যেখানে তার বা কেবল ব্যবহারের সুযোগ নেই, সেই সকল জায়গায়, সব জায়গায় তুমি তার বা কেবল ব্যবহার নাও করতে পারো, সেই জায়গায় তুমি ওয়াইফাই খুব সহজে ব্যবহার করতে পারবে। হুম, প্রস্তুতকারীগণ বর্তমানে প্রায় সকল ডিভাইস, ল্যাপটপ, স্মার্টফোন, কম্পিউটার তারবিহীন নেটওয়ার্কের সাথে খাপ খাওয়ানোর জন্য
এটা নির্মাণ করে থাকে। পরে প্রায় সকল ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্কিং সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে ওয়াইফাই পণ্যসমূহ ওয়াইফাই অ্যালিয়ান্স কর্তৃক সনদপ্রাপ্ত একটা কর্তৃপক্ষ কর্তৃক এটা সনদপ্রাপ্ত যে কোনো মানের ওয়াইফাই বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে। ওয়াইফাই এর বর্তমান সংস্করণ ব্যাপকভাবে নিরাপদ বলে গণ্য করা হয়, ঠিক আছে। বিদ্যুৎ সাশ্রয়ী থাকে, যাবতীয় অনেক সুবিধা আছে, ঠিক আছে। তো এইটা আমরা ওয়াইফাই আমরা দেখলাম। এরপরে আরেকটা টপিকস দেখো আমি লিখছি ওয়াইম্যাক্স। হ্যাঁ, এই ওয়াইম্যাক্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে, ম্যান যেটা আমরা বলি। এই ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড নামে পরিচিত, ঠিক আছে। এই ওয়াইম্যাক্স একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট। তুমি ল্যাপটপটা নিয়ে গেছো এবং সাথে একটা মডেম নিয়ে গেছো, যে কোনো জায়গায়, ঢাকায় নাই, ঢাকার বাইরে যে কোনো জায়গায় আছে, বা তুমি একটা প্রত্যন্ত অঞ্চলে আছো যেখানে হয়তো ফোনের নেটওয়ার্ক গুলো পাওয়া যায়, সেখানে যদি তুমি যে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে ওই ফোনের যদি মডেম তুমি নিয়ে যাও এবং সেই মডেমটা তুমি ল্যাপটপের সাথে কানেক্ট করে তুমি কিন্তু ইজিলি নেটওয়ার্কের আওতায় আসতে পারছো, ঠিক আছে। তো এটা ওয়াইম্যাক্স এর একটা বিশাল সুবিধা যে সব জায়গায় এটা কাজ করে, ঠিক আছে। ওয়াইম্যাক্স আমরা সাধারণত যেটা ওই যে মডেম নামে, যেটা মডেম দেখছো হয়তো আহ, আগে ব্যবহার করা হতো, 2-1 বছর আগেও ছিল অ্যাভেলেবেল, বাট এখন ম্যাক্সিমাম স্মার্টফোনে কারণে এই মডেম আর ব্যবহার করা হয় না। তোমার স্মার্টফোনে ডাটা কেবল অন করার পরে এটা তুমি কি বলে হটস্পট দিয়ে তুমি কিন্তু তোমার ল্যাপটপে কানেক্ট দিতে পারো, এটা জানো কিনা, হয়তো জানো, তোমরা আরো বেশি ভালো জানো। তো এগুলো সম্ভব। তো এই ওয়্যারলেস যেগুলো বললাম আমি, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ, এই সম্পর্কে একটু ধারণা নিবা। আমি যতটুকু আলোচনা করলাম এখান থেকে এবং এর বাইরে থেকে একটু যে আলোচনা মানে একটু করার দরকার আছে তোমাদের। স্যার বলো বলো বলো। স্যার ওই বিভিন্ন স্যার আপনি হয়তো দেখে থাকবেন যে স্যার যে হাইওয়ের কিছু কিছু বাস আছে, বিশেষ করে স্যার ঢাকা টু ইন্ডিয়াতে যাওয়ার যে বাসগুলো, ওগুলোর গাড়ি বাসের পাশে বা গ্লাসে লেখা থাকে যে স্যার ইন্টারনেট হটস্পট। ওটা স্যার কিভাবে কানেক্ট করে ওরা ইন্টারনেট বাসে? ও এটা হটস্পট, হটস্পটটা ওটা যেটা ওরা কারেন্ট করে, ওরা দেখা যাচ্ছে ওই তোমার হচ্ছে আহ, তো তাদের মোবাইলে উচ্চ গতি সম্পন্ন মানে কিছু ডাটা কেবল ডাটা কেনে আর কি, ঠিক আছে। ডাটা কেনার ফলে ওইটা তারপর ওরা হটস্পট অন করে রাখে তাদের ডিভাইসে, সেটা ল্যাপটপের হইতে পারে বা তোমার হচ্ছে যে মোবাইল থেকে কিন্তু হটস্পট অন করে রাখে। ওই হটস্পটটা তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দেয়, দিলে ওইটা যে ওই তোমার হচ্ছে যারা যারা কানেক্ট করতে চায় অটোমেটিক ওই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে, ঠিক আছে। এটা হটস্পট সাধারণত চাই। হটস্পট অর্থ হচ্ছে যে এরিয়াটাতে মানে যে জায়গাটাতে নেটওয়ার্ক কানেকশন থাকে, নেটওয়ার্কের আওতাভুক্ত থাকে, ওইটাকে আমরা হটস্পট বলি, ঠিক আছে। স্যার এর জন্য কি স্যার স্পেশাল কোনো না, ডিভাইস এর আছে জন্য বা স্যার স্পেশাল স্পেশাল ডিভাইস কোনো? কিনতে পারে, হাই স্পিডের কিছু ওই যে মডেম আছে সেইগুলো কিনতে পারে, বা তোমার হচ্ছে তোমার হাই স্পিডের মডেম কিছু আছে তো কিনতে পাওয়া যায়। আবার সাধারণত এগুলো ওরা ওই মোবাইলের হটস্পটটা অন করে রাখে। মোবাইলে ডাটাটা থাকে অনেক ভালো, মোবাইলে তারা উচ্চ গতি সম্পন্ন বা অনেক জিবি কিনে রাখে, ওইটাই তারা হটস্পট অন করে, ওইটাতে তুমি কানেকশন নিতে পারো। এইটা ছাড়া আর কোনো ওয়ে তো আমি দেখতেছি না কোনো কোনো এই আবার যে কোনো ধরনের ওয়াই মার্কস তোমার ডিভাইসও কিনতে পারে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এরপরে দেখো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি আর কি, মানে কতটুকু এরিয়ার মধ্যে কোন নেটওয়ার্ক কাজ করে এইটার একটা লিমিট দিয়ে আমরা কম্পিউটার নেটওয়ার্কে টোটাল 4টা ভাগে ভাগ করি। হ্যাঁ, নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত কম্পিউটারগুলোর অবস্থানের ভিত্তিতে অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সমূহকে 4 ভাগে ভাগ করি। হ্যাঁ, যে কতটুকু এরিয়ায় কাভারেজ এরিয়াটা শুধু, মানে যদি আমি সিম্পলি বলতে চাই তাহলে কাভারেজ এরিয়ার ডিস্টেন্স কতটুকু হতে পারে সেটার উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্কটাকে 4টা ভাগে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে প্যান, যেটাকে আমরা বলছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয়টাকে বলছি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নাম্বার 4 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1। তো এই 4টা নেটওয়ার্কের মধ্যে প্যানটা অর্থ তো বললাম কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে
তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমটাকে প্যান বলে। প্যানের পরিসীমা খুবই সীমিত, মাত্র সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার, পিডিএ ইত্যাদি টাইপের ডিভাইসগুলো। এই প্যান নেটওয়ার্কটা সাধারণত ওই যে ব্লুটুথের কথা বললাম, ওই ব্লুটুথের সাহায্যে এই প্যান নেটওয়ার্ক তৈরি করা হয়। মানে প্যান নেটওয়ার্কের মধ্যে ব্লুটুথ ব্যবহার করা হয়। আমি ওই সময় আগে স্লাইডে যখন ডিসকাস করছিলাম ব্লুটুথে, তখন কিন্তু আমি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কথা বলছি। এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থেকে তোমার হচ্ছে তৈরি করা যায়, ঠিক আছে। তো এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে বলছি। প্যানের ব্যাপ্তি আমরা এখানে 10 মিটার, ক্ষেত্র বিশেষ আবার 20 মিটার বা তারও বেশি হতে পারে। হ্যাঁ, হতে পারে এটা প্যান ব্যবস্থায়। সাধারণত বাড়ি, অফিস, গাড়ি কিংবা জনগণের মধ্যে জন্য উন্মুক্ত যে কোনো জায়গায় প্যান তৈরি করা যায়। ওই যে গাড়ির মধ্যেও প্যান নেটওয়ার্ক তৈরি করা যায় ব্লুটুথের মাধ্যমে, ঠিক আছে। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারের মাধ্যমে বা তারবিহীন কিংবা উভয়ের মিশ্র প্রযুক্তির হতে পার্সোনাল এরিয়া তোমরা ব্যবহার করতে পারো। তোমরা তার যুক্ত করতে পারো, আবার তারবিহীনও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে এখানে। আর যদি তারবিহীন করো তাহলে সেটার নাম হচ্ছে ডাব্লু প্যান, যেটাকে বলা হয় ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা স্বল্প পরিসরে 10 থেকে 20 মিটার পর্যন্ত হয় তারবিহীন নেটওয়ার্ক। আর তার যুক্ত যদি করো তাহলে এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে আরো বেশি তুমি পরিসীমা রাখতে পারো, সমস্যা নাই। এইটাই হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছিলাম, যে তার বিহীনও করতে পারো, আবার তার যুক্ত করতে পারো, তারের সাহায্য করতে পারো। একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আমরা ফিগারটা দেখো এরকম। একটা ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেকশন আছে, একটা মোবাইল ফোন কানেকশন আছে, একটা পিডিএ ডিভাইস কানেকশন আছে, ঠিক আছে। এরপরে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের কেবলের মাধ্যমে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যে যোগাযোগ, তাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি। একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায় স্কুল, কলেজ, অফিস, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 10 কিলোমিটারের মধ্যে এই ব্যবস্থা গড়ে ওঠে। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিউনিকেশন মিডিয়া হিসেবে শুধু কেবল ব্যবহার করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কে শুধু কেবল, তুমি এই ল্যান তৈরি করতে গেলে আমরা কেবলটা ব্যবহার করতে হয় বেশি। এই সাধারণত স্কুল কলেজের ক্যাম্পাসে এটা আমরা দেখে থাকি, ঠিক আছে। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্ক সর্বোচ্চ 185 মিটার এবং একটি ল্যানের সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা যাবে। ল্যানের উদাহরণ হিসেবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, আমাদের বুয়েটে ল্যানের উদাহরণ। ল্যান মানে বুয়েট ক্যাম্পাসটাতে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টের বিল্ডিং গুলো একটু দূরত্ব আছে, হ্যাঁ। তো ওদের মধ্যে ওরা একটা ল্যান তৈরি করছে নিজেদের ক্যাম্পাস গুলোকে একসাথে করার জন্য, প্রত্যেকটা বিল্ডিং এ কমিউনিকেশন করার জন্য ওরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তার দিয়ে একটা নেটওয়ার্ক আউট সিস্টেম তৈরি করছে। ওইটা লোকাল এরিয়া নেটওয়ার্কের একদম অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, ঠিক আছে। হ্যাঁ, তো সাধারণত আমরা বলছি লোকাল এরিয়া নেটওয়ার্কটা তোমরা একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে বা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, পাশাপাশি দুইটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরের মধ্যে, অর্থাৎ ডিস্টেন্স একটু দূরে আর কি। হ্যাঁ, প্যানের চেয়ে একটু ডিস্টেন্স কাভারেজ একটু বেশি। তো এই ধরনের জায়গাগুলোতে তোমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারো। একেবারে যে তার যুক্তই হইতে হবে এমনও না, তার বিহীনও তোমরা প্রযুক্তি ল্যান তৈরি করা যেতে পারে। হ্যাঁ, তার বিহীন ওয়্যারলেস কমিউনিকেশন দিয়েও তোমরা এই ল্যানটা তৈরি করতে পারো। সেটাকে আমরা বলি ডাব্লু ল্যান। ডাব্লু ল্যান বলতে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে, ঠিক আছে। যদিও এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তুমি যদি করতে চাও তাহলে এর ডিস্টেন্স একটু কম থাকে, কিন্তু তুমি বিশাল দেখা যাচ্ছে এখানে একটা বিল্ডিং আর অনেক দূরে আর একটা বিল্ডিং আছে, সেই ক্ষেত্রে ওয়্যারলেস এই ল্যান তৈরি করাটা একটু ডিফিকাল্ট হবে এবং তোমার ডাটা ট্রান্সফার রেট অর্থাৎ স্পিডটা কম পাবা, ঠিক আছে। তো এই এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের কথা বললাম, একটু বাসায় দেখো। এরপরে আমরা যেটা যে এরিয়া নেটওয়ার্কের কথা বলতে পারি সেটা হচ্ছে, দেখো এটা এরকমই যে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কে এইভাবে একটা চিত্রের মাধ্যমে দেখতে পারো। এখানে অনেকগুলো কম্পিউটার এক এক জায়গায় আছে, আমরা কমিউনিকেট করছি আর কি, বিভিন্ন সার্ভারের সাথে কানেকশন নিয়েছি। প্রিন্টার, মেইল সার্ভার, ফাইল সার্ভার, প্রিন্ট সার্ভার, বিভিন্ন কম্পিউটার এখানে অ্যাড আছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ফলে। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আবার লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে এর কভারেজ এরিয়া আরেকটু বেশি।
হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া, একটা শহরের মধ্যে এই নেটওয়ার্কটা তুমি তৈরি করতে পারো। একটি শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ থাকে তাকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান বলে থাকি। এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম, অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়। সাধারণত কোনো ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে একটা শহরের বিভিন্ন তোমার কি বলবো, একটা ধরো অফিস আছে ঢাকাতে, ধরো একটা ব্যাংকের কথাই বলি, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, যেমন তোমার মোহাম্মদপুরে আছে, ধানমন্ডি, গুলশান, একটা যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একটা শহরের সব জায়গায় থাকে। তো এদের মধ্যে তুমি যদি কোনো নেটওয়ার্ক তৈরি করতে পারো এই একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে, তখন তোমাকে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আহ, এই 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 থিমটা ইউজ করতে পারো। এর কিন্তু একটু দূরত্বটা 10 কিলোমিটার বা তারও অধিক হতে পারে, ঠিক আছে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সাধারণত এই পরের আরেকটা নেটওয়ার্কের কথা বলি, একটু দেখো। আচ্ছা, এই ম্যানের আবার আমরা এখানে একটা চিত্র নিয়ে আসছি, যেখানে একাধিক ল্যানের সাথে একটা ম্যান তৈরি করা হয়েছে, একাধিক ল্যানকে নিয়ে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা একটা ম্যান তৈরি করছি, ঠিক আছে। আবার একাধিক ম্যান নিয়ে দেখো একটা ওয়ানের কথা বলা আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা একটু পরে দেখাচ্ছি। বেসিক নেটওয়ার্কের কথা বলা আছে ল্যান, ম্যান, ওয়ান। একাধিক ল্যান নিয়ে আমরা একটা ম্যান তৈরি করছি। এরপরে দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তোমার কম্পিউটার গুলো বিশাল জায়গা জুড়ে, যেমন একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এই ধরনের নেটওয়ার্ক একাধিক ল্যান, ওয়ান সংযুক্ত থাকতে পারে, ওয়ান কে ইন্টারনেট বলা হয়। এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ইত্যাদি ব্যবহার করা যায়, সবই ব্যবহার করা হয়। তথ্য আদান প্রদানের জন্য এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহার করা হয়। এর সাথে খুব সহজেই বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ও সংবাদ পাঠানো যায়। তো ওয়ানের বিশাল সুবিধা আছে। ওয়ানের সুবিধা তো আমরা এখন দেখতেই পাচ্ছি। মুহূর্তের মধ্যে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডাটা বা সংবাদ পাঠানো যাবে। মেমোরি ব্যবস্থার মাধ্যমে ডাটাকে সংরক্ষণ করা যাবে। প্রয়োজনে তার গ্রাহকের কাছে অতি স্বল্প সময়ে পাঠানো যাবে। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, এটাও কিন্তু একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরই একটা ফসল। আমি কথা বলছি, এটা আমি এখন ভিডিও করে রাখতে পারবো, এই রেকর্ডিং করে রাখতে পারবো। এই রেকর্ডিংটা তুমি চাইলে আবার তোমাকে আমি দিতে পারবো, তুমি সেটা আবার দেখতে পারবা। এভরিথিং পসিবল। রোগী দেখার ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলা যাবে, ডাক্তারকে দেখতে পাবেন, ইলেকট্রিক সেন্সরের সাথে হাত রেখে ডাক্তারকে অনেক কিছু নমুনা সংগ্রহের সহযোগিতা করতে পারবে। আমি এই যে ক্লাস নিচ্ছি তোমাদের সাথে, তুমি ওই আদার হ্যান্ড থেকে কোশ্চেন করলে সেটা কিন্তু আমি এখনই অ্যান্সার দিচ্ছি, মানে একদম আমাদের কি একেবারে জীবন্ত একটা ক্লাস চলছে, লাইভ একটা ক্লাস চলতেছে, তাই না? এটাও কিন্তু এই ওয়ানেরই একটা অ্যাডভান্টেজ। সেই মানে ছাত্ররা ক্লাসে, যে কোনো ইউনিভার্সিটির ক্লাস বা যে কোনো কলেজের ক্লাস কন্ডাক্ট করা যাচ্ছে এর মাধ্যমে, তাই না? তো এইটা হচ্ছে সাধারণত ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরই ফসল। এটা বিভিন্ন এই নেটওয়ার্কিং সিস্টেমে তোমরা ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন ব্যবহার করতে পারো, ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করতে পারো, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের মতো পাবলিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো তোমরা করে তোমরা একটা সারা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে পারবা। তো এর একটা দেখো ফিগারটা কেমন, সবগুলো একসাথে একটা দেখো ওয়ান তৈরি করা হয়েছে, একাধিক ম্যান, একাধিক প্যান, একাধিক ল্যান মিলে একটা আমরা ওয়ান, অর্থাৎ একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করছি, এটাকে আমরা ইন্টারনেট। তো এই হচ্ছে বেসিক আমি যতটুকু পড়াতে চাচ্ছিলাম আজকে পর্যন্ত। আর আর এর চেয়ে আমাদের হাতে আর বেশি সময় নাই। যতটুকু পড়াইলাম ততটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করতে পারো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার, বলো। স্যার ম্যান এর কভারেজ এরিয়া কতটুকু স্যার? ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা যে 10 10 কিলোমিটার বা 20 কিলোমিটার বা সিস্টেম ভেদে আরো বেশি হতে পারে। হ্যাঁ, 30 কিলোমিটার এরকম হতে পারে। তোমার তারের ক্যাপাসিটির উপরে বা যে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াটা ব্যবহার করছো তার রেঞ্জের উপর ভিত্তি করে এটা বৃদ্ধি পেতে পারে।
তবে 10 কিলোমিটার মিনিমাম। আর স্যার ল্যান? লোকাল এরিয়া নেটওয়ার্ক 1 কিলোমিটার টাইপের হতে পারে বা তারও কম, এরকম হতে পারে। জি স্যার, বুঝতে পারছি স্যার। পাশাপাশি দুইটা বিল্ডিং ধরো কতটুকু হইতে পারে, সেই ততটুকু 1 কিলোমিটার বা তার আশেপাশে, বেশিও হতে পারে। এটা যে একদম মানে স্যার সর্বোচ্চ 1 কিলোমিটার? সর্বোচ্চ সর্বোচ্চ? এটা বলতে পারছি না, কারণ তোমার ওই ডিভাইসটা রেঞ্জের উপরে ভিত্তি করে তুমি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারো। যদি তুমি মনে করো স্যার আমি তাজমহল রোডে আমার একটা অফিস, আর একটা অফিস ধরেন স্যার আমার কোথায়, ধরো রিং রোডের স্যার একদম মাথায় সামনের দিকে, আমি করতে পারবো কিনা? পারবা। সেক্ষেত্রে একটু হ্যাসেল বেশি হবে, মিডিয়াটা একটু বেশি লাগবে, তারপর যে ফ্রিকোয়েন্সি, যে ডিভাইসটা তৈরি তার ফ্রিকোয়েন্সি লেভেলে একটু বাড়াতে থাকবা, সম্ভব। তবে বেসিক্যালি 1 কিলোমিটার এর আশেপাশের রেঞ্জ হিসেবে ল্যান্ডকে ধরা হয়। আর মুর্তজা স্যার কোনো যে আপনি কোশ্চেন? যে হ্যাঁ সাদ বলো। স্যার আপনি যে বললেন যে স্যার ওই যে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে এই যে রেডিও ওয়েভ, হ্যাঁ। টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, স্যার এগুলো কি স্যার চিত্র আঁকতে হবে আমাদের, হ্যাঁ, নাকি এগুলো স্যার একটু খালি? চিত্র এঁকে তোমরা একটু পড়বা, যখন বাসায় পড়বা তখন এগুলো চিত্র দিয়ে দিয়ে পড়বা। তাই অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য কি এগুলো আসে পড়ি, ঠিক আছে? জি স্যার। এগুলো একটু ইলাবোরেটলি বই, যে রাইটারের বই আছে সেই বইগুলো, আমি তো জাস্ট তোমাদের সাথে একটা ওভারভিউ মানে আলোচনা করলাম। এখানে থিওরিটিক্যাল টাইপের সব কথা নিয়ে আসাটা টাফ। তো আমি যতটুকু আলোচনা করলাম